সেটা তো আজ দেখা যাবে। ডক্টর ম্যাডাম বলেছে রাত 8টায় হসপিটালে যেতে। এখন ওঝাট কম থাকবে, সে সময় নিয়ে যেতে তুমি দেখতে পারবে। আপনি কখন আসবেন? আটার কোটা হাতে নিয়ে জিজ্ঞাসা করলো লক্ষ্মী। সন্ধ্যার আরতি একসাথে দেব। সত্যি? 3 সত্যি। ধন্যবাদ। আমি অনেক উত্তেজিত হয়ে আছি জানেন। ডাক্তার ম্যাডাম আজ বলবে ও মেয়ে নাকি ছেলে। আমার গোপাল আসবে। ইস, মা লক্ষ্মীও তো আসতে পারে। লক্ষ্মী আছে আমার ঘরে, এখন একটা গোপাল চাই আমার। আচ্ছা আচ্ছা, দেখা যাবে কে জিতে। দেখে নিও। বলেই বিনোদ লক্ষ্মীর হাত থেকে আটার কোটা নিয়ে নেয়। ওটা নিয়েছেন কেন? আজ নাস্তা আমি বানাবো, কি খাবে বলো। আপনার কাজ নেই? আসে কিন্তু তার এখনো অনেক সময় বাকি, একটু দেরি করে গেলে সমস্যা হবে না। আচ্ছা তাহলে লুচি আর ছোলা ডাল রান্না করুন। যথা আজ্ঞা মহারানী। বিনোদ নত মস্তিষ্কে বলে। লক্ষ্মী খিলখিলিয়ে হেসে ওঠে, এক হাতে স্ফীত পেট আঁকড়ে। বিনোদ তা মন ভরে দেখল। বিগত মাসগুলোতে সে এক অন্য লক্ষ্মীকে দেখছে, যে চঞ্চল, সারাক্ষণ হাসে, কিছুক্ষণ পর পর পুজোর ঘরে ঢুকবে, বারান্দায় থাকা তুলসী গাছে পানি দেবে, এখান থেকে ওখানে ছুটবে আর পেট আঁকড়ে একা একা কথা বলবে অনাগত সন্তানের সাথে। বিনোদ মাঝে মধ্যে অপরাধ বোধে ভোগে। মেয়েটা আগে কত কিছুই সহ্য করেছে, সে ঠিকভাবে তার ভালো থাকা নিশ্চিত করতে পারেনি, তাই ভেবে সেদিনের পর থেকে সে আর নিজের বাড়িতে ফেরেনি। দূর থেকে ছেলের দায়িত্ব পালন করেছে। সে পক্ষপাতিত্ব করছে না, শুধু সঠিক যেটা তার সঙ্গ দিচ্ছে। তার মা পরিবার যদি সঠিক হতো তবে সে কখনোই লক্ষ্মীকে নিয়ে ঘর ছাড়া হতো না। তার বাবা মা ভুল, লক্ষ্মীও তার দায়িত্ব। একটা মেয়ে সব ছেড়ে তার কাছে রয়েছে, নিজের সুখ দুঃখ ভাগ করে নিচ্ছে তার সাথে। মা বাবার মতো তার খারাপ ভালো দেখার দায়িত্বটাও তো তার। আর তাতে যদি তাকে ঘর ছাড়তে হয় তবে তাই ঠিক। দুপুর 3টে, শিয়াশা রেডি হচ্ছে হাসপাতালের জন্য। বিকেল 4টা থেকে রাত 8টার চেম্বারে বসতে হবে। তারপর লক্ষ্মীকে দেখবে এবং রাত 10টায় একটা সার্জারি আছে। ওভারসাইজের সাদা রঙের টি শার্ট, কালো ঢিলে ঢালা একটা হাই ওয়েস্টার্ন প্যান্টের সাথে ইন করে পরে নিল। গলায় স্কার্ফ ঝুলিয়ে ব্যাগ রেডি করে নিল। অ্যাপ্রন হাতে নিয়ে বের হতে গেলেই সাইফ হাজির হয় ঘরে। সে মিষ্টি হাসে। কি হয়েছে পাপা, কিছু বলবে? আজ হাসপাতালে না গেলে হয় না বাচ্চা? কি বলছো? কত অসুস্থ মানুষ অপেক্ষা করে আছে আমার জন্য পাপা। আর তাছাড়া আজ আমার খুব কাছের একজনও আসবে ট্রিটমেন্ট করাতে, তারপর আবার একটা সার্জারি আছে। এতগুলো মানুষকে অসুস্থতা নিয়ে আমি অপেক্ষা করাবো? আমি সেটা বলছি না, হাসপাতালে তো আর একজন ডক্টর নয়, অনেকজন রয়েছে, তাদের দিয়ে আজ কোনোভাবে ম্যানেজ করা যায় না? তারা আমার কাছে চিকিৎসা নেবে, তাই তো আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। অন্য ডক্টরের কাছে নিতে হলে প্রথমেই তার কাছে যেত। কিন্তু তুমি কেন এমন করছো? আজ ঘরে কোনো দরকারি কাজ আছে? না, এমনিতেই বাইরের পরিবেশ তো ইদানিং খুব বেশি ভালো যাচ্ছে না, তাই দেখছো না পাহাড়ি এলাকাগুলোতে কি পরিমাণ সন্ত্রাসীদের অরাজকতা বাড়ছে। তা তো সব সময়ই হয়। তার জন্য তো আর জীবন থেমে থাকবে না পাপা। যা হওয়ার হবেই, তুমি চিন্তা করো না, আমি গাড়ি নিয়ে যাব। সাইফ এলোমেলো দৃষ্টিতে তাকালো। মনটা অস্থির হয়ে পড়েছে তার, কিন্তু সিয়াকে কিভাবে বোঝাবে। সে জোর জবরদস্তি মুখে হাসি টেনে মাথা নাড়ায়। সিয়া মৃদু হেসে বেরিয়ে গেল। আশ্রমের বাচ্চাদের সাথে দেখা করে সেখান থেকে হাসপাতালে চলে যাবে। আগে থেকেই হাসপাতালে সিয়াসার চিকিৎসার সেবার আলোচনা হতো। এখন পরিপূর্ণ ডাক্তার হয়ে ওঠার পর সেই সুনাম যেন এখন ইচ্ছে মতো ডানা ঝাপটাতে লাগলো। একজন দায়িত্ববান ডাক্তার, ভালো ডাক্তার হিসেবে যদি কারোর নাম আসে তবে সেটা ডক্টর সিয়াসা চৌধুরী। রাত 8টায় সিয়াসা চেম্বার থেকে বের হয়, রুগীদের দেখা শেষ করে। ঘড়ির দিকে বারবার তাকালো। এতক্ষণে লক্ষ্মীর এসে যাওয়ার কথা ছিল, এলো না কেন? দুজনেই তো কি আগ্রহী চেক আপের জন্য, বললেই হলো। 1 ঘন্টা আগে এসে হাজির হয়। আজ বলেছিল আলট্রাসোনোগ্রাফি করে বলবে তাদের সন্তানের লিঙ্গ, সাথে ডেলিভারি ডেটও দিবে আজ। সেই অলস পায়ে হেঁটে করিডোরে গেল। রাতে থমথমে আকাশ, কেমন যেন মনমরা। সমীরণের নিস্তব্ধতা ছমছমে যেমনটা অস্নিগ্ধে আসার পূর্বে নিশ্চুপ নিথর থাকে। গাছের পাতা নড়ছে না, প্রকৃতি ফিসফিসিয়ে যেন বলছে মৃত্যুর আহাজারি ভেসে আসবে ক্ষণকাল বাদে। মনটা কেমন ছটফট করে উঠল শিয়াশার। বাবা বলেছিল বাহিরের অবস্থা তেমন একটা ভালো না, হয়তো তার জন্যই সে সব কিছু এমন অস্বাভাবিকভাবেই দেখছে। নিজের ছটফটানি কমাতে নৌমিতার কেবিনে চলে গেল। মেয়েটা প্রচুর চপল, হাসি খুশি প্রাণবন্ত, অপদার্থ অসৈনিকেও হাসিয়ে ছাড়বে। নৌমিতার কেবিনে ঢুকতেই ফোনে শব্দ করে উঠল, মেসেজ এসেছে। বাবার মেসেজ দেখে ও ওপেন করে, গোটা গোটা অক্ষরে লেখা।
আমি না আসা পর্যন্ত হাসপাতাল থেকে বের হবে না। সে মুচকি হেসে ফোনটা পকেটে ঢুকিয়ে রাখলো। বাবা ওভার প্রসিজিভ তাকে নিয়ে। ধীর গতিতে ট্যাক্সি চলছে। লক্ষ্মীর প্রেগনেন্সির পর থেকে বিনোদ কখনোই ট্যাক্সি ছাড়া বের হয়নি। চালককেও বলে স্মুথলি চালাতে। লক্ষ্মী ছটফট করছে, কতক্ষণ জানলার বাইরে উকি দিয়ে বাইরের যানজট দেখছে। তা বা কখনো বিনোদকে চিমটি কাটছে বলবে। গাড়ি জোরে চালাতে বলেন, এখনো পৌঁছাচ্ছি না কেন? বিনোদ তখন কড়া চোখে শাসিয়ে দেয় লক্ষ্মীকে। এত তাড়াহুড়োর কি আছে? লক্ষ্মী তখন ভেজা বেড়ালার মতো চুপটি করে বিনোদের গা ঘেঁষে বসে থাকে। অন্ধকার কানাগলি পার হয়ে হাইওয়েতে উঠে কিছু দূর গেলেই ট্যাক্সি থেমে যায়। লক্ষ্মী ফের ছটফটিয়ে উঠে তারা কি পৌঁছে গেছে? বিনোদ বলে, কি হলো দাদা, থামলেন কেন? দাদা, মনে হচ্ছে সামনে কোনো দাঙ্গা বেঁধেছে। কিছুক্ষণ আগেও তো ছিল না, এখন আবার এগুলো কোত্থেকে আসলো বুঝতে পারছি না। ড্রাইভার চিন্তিত লোচনে বলে। লক্ষ্মীর মনটা কুডেকে উঠল। নয়া মায়েদের এই এক সমস্যা, পান থেকে চুন খসলেই তারা আতঙ্কিত হয়ে পড়ে। লক্ষ্মী ভয়ালো দৃষ্টিতে তাকে নিজের পেট আঁকড়ে ধরল। বিনোদ চোখে তাকে আশ্বস্ত করলো। কিছু হবে না লক্ষ্মী, আমরা অন্য রাস্তা থেকে যাব। বলেই সে ড্রাইভারের উদ্দেশ্যে বলে, দাদা আপনি অন্য রাস্তা থেকে চলুন। দাদা, আগে আপনি বাহিরে তো দেখেন। ড্রাইভারের ভয়ার্ত কণ্ঠ। বিনোদের বুকের ভেতরটাও কেমন করে উঠল। একটু আগেও তো তাদের চারপাশে কোনো আগুন ছিল না, তবে এত আগুন কই থেকে আসলো? গাড়ি আগেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না। চারিদিকে চিৎকার, চেঁচামেচি, গোলাগুলির আওয়াজ আহাজারি ভেসে আসছে। তারা থানচিতে আটকে আছে। থানচির বাসিন্দারা প্রায় এমন দুষ্কৃতির শিকার হয় অযথা কারণবিহীন। কত নারী, শিশু, বৃদ্ধ অযথাই প্রাণ খুইয়ে ফেলে অজ্ঞাত ঘাতকদের হাতে। তবে আজ তারাও কি তেমন কিছুর সম্মুখীন হতে যাচ্ছে? মনে ভয়ে, আশঙ্কা, রক্তের প্রবাহ যেন দ্বিগুণ হারে বেড়ে গেছে। লক্ষ্মী বিনোদের হাত আঁকড়ে কান্না করছে। বিনোদ শক্ত করে আগলে নিল লক্ষ্মীকে। কিচ্ছু হবে না সোনা, কেঁদো না। গাড়ি যাবে না তো কি হয়েছে, আমরা এখান থেকে হেঁটে বের হয়ে যাব। ড্রাইভারের ভাড়া মিটিয়ে বিনোদ ধীরে ধীরে নেমে পড়লো গাড়ি থেকে লক্ষ্মীকে নিয়ে। ওগো শুনছেন, এটা তো অনেকটা রাস্তা, এভাবে কি করে হাঁটবো আমি? যতটুকু পারো ততটুকু চেষ্টা করো লক্ষ্মী, বাকিটুকু আমি আছি না, চিন্তা নেই। তারা হাঁটা ধরলো। দুপা হাঁটতেই দেখলো কারা যেন ছুটছে এদিকে। তারা তাড়াতাড়ি পায়ের গতি চালায়। অন্ধকার ভেদ করে কিছু মেয়ে আর মহিলারা দৌড়াচ্ছে। তাদের পেছনে মুখ ঢাকা কয়েকজন ঘাতক। নিমিষেই তাদের অস্ত্রের নাগালে চলে আসলো মেয়েগুলো। চোখের সামনে অতগুলো মেয়েকে কুপিয়ে হত্যা করতে দেখে লক্ষ্মী চিৎকার করে উঠল। ভয়ানক কিছু চোখের সামনে দেহে আসতে দেখে বিনোদ তৎক্ষণাৎ লক্ষ্মীকে কোলে তুলে নেয়। 9 মাসের একজন গর্ভবতী মহিলাকে নিয়ে দৌড়ানো অসম্ভব হলেও জীবন মরণের খেলায় বিনোদের মধ্যে যেন একজন বাবা, একজন স্বামীর শক্তি একসঙ্গে ভর করলো। সে প্রাণপণে ছুটছে ভারী শরীরটাকে নিয়ে। লক্ষ্মী চোখ বন্ধ করে জড়িয়ে ধরে আছে বিনোদকে। আর কয়েক পা এগোলেই সে অন্ধকার গলিতে ঢুকতে পারবে। তখন আর এত ভয় থাকবে না, কোথাও লুকিয়ে থাকা যাবে। তবে সেই সময়টুকু বোধহয় সৃষ্টিকর্তা আর দিল না। ধাতব কিছুর আঘাতে বিনোদের কোল থেকে অধরে ছিটকে পড়ল লক্ষ্মী। বিনোদ তখনও দৌড়াচ্ছে লক্ষ্মীর দিকে। নিজের শরীরে অজস্র রক্তকণা ঝরছে তখনও। দিল না যেতে কংক্রিটের রাস্তায় ব্যথিত শরীরে চিৎকার করতে থাকা মেয়েটার কাছে। যেতে দিল না। বিনোদকে রাস্তায় ফেলে এলো পাথারি মারতে লাগলো। ঘাতকেরা মারছে তবু আর বিনোদ চোখের রাস্তা গড়ি ঘাতকেরা মারছে তবুও বিনোদ কান্নারত চোখে রাস্তায় গড়িয়ে গড়িয়ে ছুটছে লক্ষ্মীর কাছে। কত ধৈর্য, কত লাঞ্ছনা, কতটা প্রহর পর একটু দুজনে সুখে দেখা পেয়েছিল। তবে এটাই কি ছিল তাদের ভাগ্য? তার সন্তানটা কি এখনো বেঁচে আছে? লক্ষ্মী কাতরাচ্ছে পেটের যন্ত্রণায়। সাথে সাথে মাথায় কেউ সজোরে আঘাত করতে তার মুখ থেকে একদলা রক্ত বের হয়ে গেল। তবুও সে হার মানল না, হার মানবে না সে। কতগুলো অন্ধকার রজনী বাদে সে আলোর দেখা পেল। সে মা হচ্ছে, তবে তাদের এভাবে বিনা অপরাধে মারছে কেন? মানুষ মারা বুঝি এতটাই সহজ? নিজের শরীর ছেড়ে দিচ্ছে তবুও বিনোদ ছুটে এসে কালো মুখোশে আচ্ছাদিত লোকটার পা জড়িয়ে ধরল। বলল, ওকে ছেড়ে দিন, ওকে মারবেন না, ও আমার গর্ভবতী, ওর খুব কষ্ট হচ্ছে, আপনারা আমাকে মেরে ফেলুন, ওকে ছেড়ে দিন, ভগবানের তো হয়। লোকটা সজোরে লাথি মেরে দূরে সরিয়ে দিল বিনোদকে। লক্ষ্মীর পেটে লাথি দিবে তার আগে সশব্দে একটা গুলি ঘাতকের পা ভেদ করে চলে গেল। সেনাবাহিনীর লোকেরা ঘিরে নিয়েছে চারিপাশ। বিনোদ তখন দেহ ছেড়ে দিতে চাইল সেনাবাহিনীর লোকদের দেখে। সে বহু কষ্টে লক্ষ্মীর কাছে গেল। রক্তাক্ত মাথাটা দুহাতে নিয়ে উন্মাদের মতো বলতে লাগলো, লক্ষ্মী, হাল ছেড়ো না,
একটু সহ্য করো, চোখ বন্ধ করো না। আমরা এক্ষুনি হসপিটালে পৌঁছে যাব। ওই দেখো, ভগবান আমাদের বাঁচানোর জন্য দেবতা পাঠিয়ে দিয়েছে। ওগো, আমি আর পারছি না, আমার জানটা বের হয়ে যাচ্ছে। ঠাকুর আমাদের সাথে এমন কেন করলো? আমি যে মরেও শান্তি পাবো না। আপনাকে একবার বাবা হওয়ার সুখ দিতে পারলাম না। এমন কথা বললো না লক্ষ্মী, কিছু হবে না আমাদের কপালে। তুমিও ঠিক থাকবে, আমরাও ঠিক হয়ে যাব। লক্ষ্মী হাসলো। আপনার শরীরে কোনো জায়গা বাদ নেই যেখানে রক্ত ঝরছে না, তাও আর বলতে পারলো না, পেট আঁকড়ে চিৎকার করে উঠল। রক্তে ভিজে গেছে লক্ষ্মীর নিম্নাংশ। কিছু ঘাতকেরা কোনো রকম মাত দিয়ে দর্পণ এক ছুটে এসে লক্ষ্মীকে কোলে তুলে নিল। বিনোদের দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনার স্ত্রীকে আমি হাসপাতালে পৌঁছে দিতে পারবো, কিন্তু আপনাকে কিভাবে সাহায্য করবো আমি বুঝতে পারছি না। আপনি চারিদিকের অবস্থা দেখছেন। বিনোদ উন্মাদের মতো বলল, আমার চিন্তা করার দরকার নেই স্যার, আপনি শুধু ওকে আর আমার বাচ্চাটাকে একটু বাঁচিয়ে নিন। দর্পণ কিছুই বলল না, ছুটল লক্ষ্মীকে নিয়ে। লক্ষ্মী ব্যথিত শরীরে চিৎকার করে উঠল, সে বিনোদকে ছাড়া যাবে না। বিনোদ সেদিকে হাসি মুখেই তাকিয়ে থাকলো। শরীরে কষ্ট যেন এখন ফিকে লাগছে, নিজেকে নিশ্চিত লাগছে। দেহ যদি এখন প্রাণ ত্যাগ করতে চায় তবে আফসোস থাকবে না। লক্ষ্মী সঠিক হাতে পৌঁছে গেছে, তাকে রক্ষা করে নিবে। রক্তে রঞ্জিত দেহটা হেলে পড়ে গেল, পড়তে দিল না। তার আগে কেউ নিজের বাহুডোরে আগলে নিল। কামন, কামন ইয়াং ম্যান, এইভাবে নিজেকে ছেড়ে দিতে পারো না। পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা হয় একজন বাবা, একজন স্বামী। তারা সব পারে, সব। রুমালে মুখ ঢাকা সাইফ বিনোদকে কাঁধে তুলে নিল। এতক্ষণ সে দর্পণের কারণে আসতে পারছিল না। দর্পণ চলে যেতে এসে ছুটে আসলো। যে কয়েকজন সাহায্য করতে এসেছে সে করেছে, বাকি সবাই মৃত। এই দুজনকে সে এখনো জীবিত দেখেছিল। একজন দেশ সেবক আর যাই হোক প্রাণের ভয়ে লুকিয়ে থাকতে পারে না। সে চাকরিতে নেই তো কি হয়েছে, দেশের সেবা করার জন্য কোনো পদের প্রয়োজন নেই, ইচ্ছা শক্তির প্রয়োজন। বিনোদ ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। সমীরণের নিস্তব্ধতা ভাঙল। অশনির অপেক্ষা করতে করতে তারা হাজির হলো প্রলয় নিয়ে। শত শত মানুষের মৃত্যুর গন্ধে হাসপাতালের পরিবেশ তখন ভারী, যেন কোনো শ্মশান ঘাট। ডাক্তাররা ছুটছে এই ওয়ার্ডে তো ওই ওয়ার্ডে। শেষ পর্যন্ত ডাক্তারেরও কমতি পড়ল। সরকারি হাসপাতাল থেকে ডাক্তার আনতে হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বেশিরভাগই মারা গেছে। খুব অল্প কয়েকজন বিপজ্জনক অবস্থা থেকে বের হতে পেরেছে। যারা লড়াই করতে পেরেছে নিজেদের সাথে, ইমার্জেন্সি ওয়ার্ড থেকে ব্যস্ত গতিতে বেরঙ্গ মুক্ত নিয়ে বের হচ্ছিল শিয়াশা। অ্যাপ্রন রক্তে ভিজে উঠেছে, সেটা পরিবর্তন করে আবার ছুটল। করিডোর পার হতে আরো আহত নিহত মানুষ নিয়ে ঢুকতে লাগলো নার্সরা। সেনাবাহিনী ও বিজিবির কর্মকর্তারা পৌঁছে দিচ্ছে। হঠাৎ করেই তার পা দুটো জমে গেল, চোখ দুটো পানি ছেড়ে দিল। রক্তে মাখামাখি খাকি পোশাকে আবৃত কাঠখোট্টা লোকটার কোলে চিরচেনা মানুষটাকে দেখে রক্তে চুবুথুবু লক্ষ্মীকে চিনতে অসুবিধে হলো না তার। বুকের ভেতরটা আর্তনাদ করে উঠল। নার্সরা লক্ষ্মীকে স্ট্রেচারে রাখতে বললেও দর্পণ আমি রাখলো তার না। স্বামীকে সোজা কথা দিয়ে শিয়াশার এসেছি, সামনে এসে তার দাঁড়ালো, বাচ্চা আর তার বলল, স্ত্রীকে বাঁচিয়ে নেব। আমার ওয়াদা রক্ষা করতে হবে। তাদের বাঁচিয়ে নেবেন আপনি, নেবেন তো? শিয়াশা এক নিঃশ্বাসে তাকিয়ে থাকলো। সৃষ্টিকর্তা না চাইলে তার পক্ষে এটা অসম্ভব। নিঃশ্বাস আটকে বলল, আমি চেষ্টা করব। এতটুকু শুনতেই নিথর দেহটাকে স্ট্রেচারে রাখলো দর্পণ। একদণ্ড কাল বিলম্ব না করে সে বেরিয়ে গেল হাসপাতাল থেকে। প্রধান ফটকে আসতেই ব্যস্ত গতিতে কাঁধে করে ছুটে চলা লোকটার দিকে এক পলক তাকালো সে। রক্তাক্ত বিনোদকে নিয়ে কেউ ছুটছে। তিমিরে ডোবা কামরাটি বাহির থেকে প্রিয়জন হারানোর আর্তনাদ পাঁচিল ভেদ করে কামরায় প্রবেশ করছে। তবে কামরায় অবস্থানরত নারীটির কর্ণকুহরে সেটা প্রকাশ করছে না। সেটি প্রবেশ করছে না। কামরার একদম এক কিনারায় সেটে আছে শিয়াশা। হাঁটু জড়িয়ে মুখে স্কার্ফ গুজে উদ্ভ্রান্তের মতো কাঁদছে সে পারেনি বাঁচাতে লক্ষ্মীর সন্তানটাকে, পারেনি। লক্ষ্মী তার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর প্রাণবন্ত ছিল। তবে আজ যখন নিজের হাতে নিজের চোখের সামনে সব শেষ হয়ে যেতে দেখলো, নিজের কর্ম নিয়ে তার সংশয় সৃষ্টি হচ্ছে। মেনে নিতে পারছে না সে নিজেই। কি সুন্দর আবেগঘন দিনটি ছিল যেদিন সে জানতে পেরেছিল লক্ষ্মী মা হচ্ছে। সে কিভাবে মুখ দেখাবে বিনোদ দাদা, লক্ষ্মী আর দর্পণকে কি জবাব দেবে? সে যে তার ওয়াদা রক্ষা করতে পারেনি। লক্ষ্মীর বাচ্চাটাকে তৎক্ষণাৎ সিজারের মাধ্যমে পৃথিবীতে আনলেও সে ছিল মৃত। একটা ফুটফুটে ছেলে হয়েছিল লক্ষ্মীর। এমনিতেই লক্ষ্মীর শারীরিক অসুস্থতার জন্য বাচ্চাটা আগে থেকে নাজুক ছিল। সেখানে অতটা আঘাত সহ্য করা তার পক্ষে সম্ভব ছিল না। লক্ষ্মীর অবস্থা আশঙ্কাজনক থাকলেও এখন সে মোটামুটি চিন্তামুক্ত রয়েছে। বিনোদকে আইসিইউতে নেওয়া হয়েছে। কোনো রকম প্রাণটা আটকে ছিল।
যে এখনও মৃত্যুর সাথে লড়ছে। এখন পর্যন্ত ডাক্তাররা খারাপ ভালো কিছুই বলতে পারেনি। তবে আশ্চর্যের বিষয় হলো বিনোদের অবস্থা এতটা খারাপ থাকা সত্ত্বেও সে রেসপন্স করেছিল। হয়তো স্ত্রী সন্তানের জন্য অবচেতনেও সে লড়েছে মৃত্যুর সাথে। ম্যাম, সিয়াশা ম্যাম। নিজের অ্যাসিস্ট্যান্টের ডাকে সিয়াসা তাড়াতাড়ি চোখ মুখ মুছে দৌড়ে গেল দরজার দিকে। কি হয়েছে নূপুর? আরও কোনো পেশেন্ট এসেছে? নো ম্যাম, আপনার একজন পেশেন্ট যিনি আইসিইউতে রয়েছেন তার রক্তর প্রয়োজন, কিন্তু কোনো জোগাড় হচ্ছে না এই মুহূর্তে। ডাক্তাররা তাড়া দিচ্ছেন। ব্লাড ব্যাংকে যোগাযোগ করনি? করছিলাম, তাদের কাছে এই গ্রুপের রক্ত এখন সংগ্রহে নেই। গ্রুপ? ও নেগেটিভ। ডক্টর নৌমিতার রক্তের গ্রুপ এটা, তার সাথে যোগাযোগ করুন। সিয়াসার বলতে দেরি, নূপুরের দৌড় দিতে দেরি নেই। ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছে সিয়াসা হেঁটে লক্ষ্মীর কেবিনের দিকে গেল। বিনোদের পরিবার আহাজারি করছে। মৃত নাতিকে কোলে নিয়ে বিনোদের মা এমন আহাজারি করছে। আমি কি জীবনে দেখাই নাই? আমি তো কিছু জানি না। কতবার কইলাম বিনোদন রে ওই মাইয়ার কথায় ঘর না ছাড়তে। আমার ছেঁড়া তো মাথা খাইছে ওই মাইয়া। আমি প্রথম থেকেই জানতাম ওই মাইয়া অপয়া অলক্ষী। আমার এত সুন্দর নাতি ডারে তো খাইছেই, এখন আমার পোলা ডারেও খাইতে লইছে। হাই ভগবান, তুমি এই কি খেল দেখাইতেছ? দিনে কি তোমারে কম স্মরণ করি? ওই কুলক্ষণে মাইয়া থেকেও তোমারে সব সময় রক্ষা করছি কি এই দিন দেখাবার জন্য? বিনোদের মায়ের এমন কথায় সিয়াসার ভেতরে ক্রোধের স্ফুলিঙ্গ হতে লাগলো। তবে সে সন্তর্পণে সেটা গিলে নিল। আগে বিনোদ লক্ষ্মী সুস্থ হওয়াই তার কাম্য। সে কোনো কিছু তোয়াক্কা না করে কেবিনে ঢুকে যায়। বিধ্বস্ত নিথর পড়ে আছে লক্ষ্মী। মাথা মুখের এক পাশ পুরো ব্যান্ডেজ করা। আরও একবার সব চেক করে সে লক্ষ্মীর পাশে টুল টেনে বসলো। ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মাথার আঘাত গভীর। এখানে কেউ ধাতব কিছু দিয়ে আঘাত করেছে। সিয়াসার মনে তীব্র কৌতূহল, এমন কারা করেছে, কেনই বা করেছে? কি পাচ্ছে তারা এমন বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষ মেরে? নাকি মানুষের মনে ভয় আশঙ্কা তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য? আইনের লোক কেন তাদের পুরোপুরি নির্মূল করতে পারছে না? এমন আরও অনেক প্রশ্ন বাসা বাঁধতে লাগলো সিয়াসার মনে। বাবাকে আসতে বারণ করেছে সে। আজ কোনো ডাক্তারই শ্বাস নেওয়ার ফুসরত নেই। বাড়ি ফেরা তো দূরের কথা। রাত গভীর হয়। সাধারণ মানুষের লাশ, আহত মানুষের আশা বন্ধ হলেও সেই সাথে কয়েকজন সেনা সদস্যের লাশও আনা হয়। পালাক্রমে অনেক আহত সেনারা আসতে থাকে। হাসপাতালের সকল ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা করছে সকলকে চিকিৎসা সেবার আওতায় আনতে। ইমার্জেন্সি ওয়ার্ডে সিয়াসা, নৌমিতা সহ আরও অনেকজন ডাক্তার সেনা সদস্যদের চিকিৎসা সেবা দিচ্ছিল। নিজের কাজে মগ্ন সিয়াসা আনমনা একবার দরজার দিকে তাকায়। চোখে পড়ে দরজার বাহিরে রাখা বেঞ্চিতে মাথা নুইয়ে বসে থাকা কাঠখোট্টা মুখটার দিকে। সিয়াসা সপ্রতিভ চাহনিতে তাকায় সেদিকে। মাথা থেকে রক্ত ঝরছে। আহত। সে একজন নার্সকে বলল কোনো ডাক্তার পাঠাতে তার কাছে। ম্যাম, সকল ডাক্তাররা ব্যস্ত রয়েছে। অবসরে এখন আর কোনো ডাক্তার নেই। এর জন্যই তো ওই স্যারেরা ওখানে অপেক্ষা করছে। সিয়াসা চিন্তিত লোচনে আরও একবার দরজার বাহিরে তাকালো। মাথা থেকে অনেকটাই রক্ত ঝরছে। তবে দর্পণের পাশের ব্যক্তিকে দেখে খানিক অবাক হলো। ওটা সুবেদার, তথাকথিত প্রতিবন্ধী লোক। তারও একই অবস্থা। আচ্ছা ঠিক আছে, আপনি সাময়িক কিছু মেডিসিন দিন তাদেরকে, আর রক্ত ঝরা বন্ধ করার ব্যবস্থা করুন। আমি ততক্ষণে ওনাকে দেখে আসছি। ওকে ম্যাম। বলে নার্সটি স্টিলের ট্রেটা হাতে সেদিকে গেল। নিজের কাগজের গতি বাড়ালো সিয়াসা। মাথায় ব্যান্ডেজ করা শেষ হলে নৌমিতাকে বলল। নৌমিতা ব্যস্ত কণ্ঠে বলল, এই নমিতা, তাড়াতাড়ি কর, ওখানে আরও কয়েকজন চিকিৎসাবিহীন আহত বসে আছে। তুই যা, আমি আসছি। কাঁধে কারো স্পর্শে দর্পণ ঝাপসা দৃষ্টিতে চোখ তুলে তাকায়। সিয়াসা পুরো দেহে একবার চোখ বুলায়। কোনো এ মাথায় আঘাত ছাড়া আর কোনো আঘাত নেই। সে বলে, আপনারা আমার কেবিনে চলুন, সেখানে এখন ভিড় নেই, আপনারা আরাম পাবেন। আমিও ঠিকভাবে আপনাদের চিকিৎসা করতে পারবো। আপনার থেকে কেনা চিকিৎসা নেব আমার। আপনি কি ডাক্তার? এমন বিষাদীয় বিভ্রাটপূর্ণ একটা সিচুয়েশনে এমন অদ্ভুত অসঙ্গত কথায় সিয়াসা অবাক লোচনে তাকালো সুবেদারের দিকে। গাল ঘাড় বেয়ে রক্ত পড়ছে, তবু এই লোক এমন কথা কিভাবে বলতে পারছে? আপনার যে মাথা খারাপ তা বারবার প্রমাণ করার প্রয়োজন নেই। আমি জানি আপনার মাথা খারাপ, আপনার চিকিৎসা নেওয়ার ইচ্ছে নেই। ওকে ফাইন, দরকার নেই, আপনি থাকুন ওভাবে। আর যারা কষ্ট পাচ্ছে তাদের অন্তত নিতে দিন। সিয়াসা চিবিয়ে চিবিয়ে বলল। মাথাটা তার ভার হয়ে আছে।
শরীর ভেঙে আসছে সেই রাত থেকে, ছোটাছুটি করছে। আমার খারাপ হোক আর যাই হোক, অন্তত একজন ইন্টার্নারের থেকে চিকিৎসা নিয়ে অকালে মরতে চাই না। আমার না স্যার চাই। দর্পণের দিকে আঙ্গুল তাক করে বলল সুবেদার। দর্পণের দেহ ঢলে পড়তে চাইছে, তবুও শক্ত হয়ে বসে আছে সে। দুর্বল জড়ানো কণ্ঠে আদেশের স্বরে কোনো রকম বলল, স্টপ ইট সুবেদার সাহেব। কি হয়েছে সিয়া? নমিতার কণ্ঠে। শিয়া ঘাড় ঘুরিয়ে তাকায়, ত্যক্ত কণ্ঠে বলে, আরে এই পাগল লোক নিজের ব্যথার উপশম না খুঁজে আমার সাথে তর্ক করছে সে। নমিতা সুবেদারকে এক দেখাতেই চিনে ফেলল। ঠান্ডা গলায় বলল, উনি একজন লাইসেন্সপ্রাপ্ত স্বনামধন্য এমবিবিএস ডক্টর। আপনার তার কাছে চিকিৎসা নিতে ইচ্ছে না হলে আপনি অন্য পারক থেকে নিন, কিন্তু যারা অসুস্থ অন্তত তাদের নিতে দিন। বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, হসপিটালের পরিবেশ এমনিতেই খারাপ। সুবেদার সুচালু দৃষ্টিতে শিয়াশা আর নমিতাকে পর্যবেক্ষণ করলো। একজন নার্স এসে দর্পণকে শিয়াশার কেবিনে নিতে সাহায্য করলো। আর সুবেদার সে ব্যথা নিয়ে বেঞ্চিতে ঘাপটি মেরে বসে আছে। সে কোনো মতেই এ ম্যানারলেস হাতুড়ি ডাক্তারের ডাক্তারি চিকিৎসা নেবে না। তার আঘাত ততটাও গভীর নয়, কিন্তু দর্পণ স্যারের তো আঘাত বেশি লেগেছে। তার এই মুহূর্তে চিকিৎসা নেওয়া প্রয়োজন। নমিতা একটা পানি ভর্তি গ্লাস এনে একজন নার্সের হাতে দিয়ে সুবেদারকে দিতে বলল। নার্সটা তার কথা মতো গ্লাসটা সুবেদারকে দিল। ক্লান্ত অবসন্ন দেহে পানির গ্লাস দেখে সুবেদার একটু খুশি হলো। ঢকঢক করে খেয়ে ফেললো। 5 মিনিটের মধ্যে সুবেদার ঘুমে ঢলে পড়ল। নমিতা অলস হেঁটে সুবেদারের সামনে এসে দাঁড়ায়। নির্বোধ লোক, নিজের ভালো পাগলও করছে, আর এই লোক ব্যথা শরীরে ইহো দেখাচ্ছে। এই, এটাকে আমার কেবিনে নিয়ে যেত। দুজন ওয়ার্ড বয়ের উদ্দেশ্যে বলল নমিতা। নিভু নিভু চোখে দেয়ালে হেলান দিয়ে বসে আছে। শরীর বারংবার নিজেকে ছেড়ে দিলেও সে তটস্থ হয়ে বসে আছে। আঘাতের জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে সে এসে ব্যান্ডেজ করছিল। হঠাৎ করে দর্পণ হেলে পড়তে চাইল। সে ধরে ফেলল। সোচালো দাড়ি যুক্ত গালে আলতো থাপ্পড় দিয়ে বলল, হ্যালো মেজর, খারাপ লাগছে? আর একটু ধৈর্য। বলতে বলতে শিয়াশার নজর গেল পেছনের দেয়ালে রক্তে রঞ্জিত হয়ে আছে। সে দর্পণের পেছনে উকি দিতে আশ্চর্য হয়ে গেল। পৃষ্ঠদশের বা কাঁধ বরাবর গুলিবিদ্ধ। সে আর্তনাদ করে উঠল। এতক্ষণ কিভাবে বসেছিল দর্পণ? তাকে জানানো উচিত ছিল। ফের আহত দেহটা হেলে পড়তে সে নিজের সাথে জড়িয়ে নিল। 31 বছরের এই জীবনে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকলেও কেউ কখনো আগলে নেয়নি কিংবা জিজ্ঞেস করেনি কোথাও আঘাত পেয়েছো কিনা। পেশাগত নিয়ম অনুযায়ী সকলের সাথে জড়বস্তুর ন্যায় মূল্যহীন শক্ত খসখসে দয়ামায়াহীন হাতে স্টিলের স্ট্রেচারে ফেলে হাসপাতালে পাঠিয়ে দিত। অবস্থান অনুযায়ী টাকার বিনিময় সেখানে উন্নত চিকিৎসা নিয়ে ফিরে আসতো আবার নিজ কর্মে। অন্য সকলের পরিবার দূর দূর থেকে ছুটে আসতো আহত প্রিয়জনকে দেখতে। সেবা যত্ন করে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিত, কিন্তু তাকে দেখতে কেউ কখনোই আসতো না। নিজের চিকিৎসা নিজে করিয়ে একা একাই ফিরে আসতো। তবে হঠাৎ হঠাৎ জীবন হয়তো নিজের মোড় ঘুরিয়ে নেয়। আর জীবন একটু সদয় হয়েছে বোধহয় কাঠখোট্টা মেজর দর্পণের উপর। অনাথ চালচুলোহীন ছেলেটার আঘাত দেখে কেউ আর্তনাদ করে উঠেছে। এটা যেন অবচেতন মস্তিষ্কেও বিস্ময় নিয়ে হেঁটে এগিয়ে গেছে। জীবনে প্রথমবার কেউ বুকে আগলে নিয়েছে। অষ্টপুটে দুর্বল হাসি ফুটে উঠল। ভেঙে আসতে চাওয়া দেহটাকে আর ধরে রাখতে পারল না দর্পণ। নিশ্চিন্তে ভর ছেড়ে দিল। ভরসা বলতে এতটুকু, সামনের মানবীতাকে আগলে নিবে। নিশ্চল হাতে থাকা স্নায়ু তখনও শুনল রিনির নারীর চিন্তিত কণ্ঠ। চোখের সামনে ততক্ষণে সব কালো হয়ে আসলো। দেহ তার চেতনা হারিয়ে ফেলেছে। এতটুকু তথ্য শুধু থেকে গেল মস্তিষ্কে। ম্লান নিঃসার নিশ্চল চাহনি নুয়ে পড়া উদরের দিকে। গতকাল পর্যন্ত তো এই উদরটাই ফুলে টনটনে হয়েছিল, এখনটায় তার সন্তান ছিল। দুজনেই একসাথে গতকাল রান্নাও করেছে, গল্প করেছে, সন্ধ্যা আরতি দিয়েছে। তবে সে এখন মায়ের কাছে নেই কেন? সকলেই কি বলে তাকে নাকি চিতায় রেখে শেষকৃত্য সম্পন্ন করে এসেছে। এটা কি করে হতে পারে? যার জন্য সে এতগুলো বছর অপেক্ষা করেছে, লোকের লাঞ্ছনা অপবাদ সহ্য করেছে, বন্ধা উপাধি সাদরে গ্রহণ করে ধৈর্য ধারণ করেছে, সে তাকে একটাবারও দেখা না দিয়ে কিভাবে চলে গেল? তার কি মায়ের কথা মনে পড়ল না একটাবারের জন্য? পৃথিবীর কি এতটাই ভিত্তিহীন, যেখানে ভিত্তিহীন ভাবে কেউ কাউকে এসে খুন করে যাবে? একটা বহুল আকাঙ্ক্ষিত সন্তানটি তার মা বাবার কথা একবারও চিন্তা না করে তাদের একলা করে চলে গেল। এতটা নিষ্ঠুর কেন পৃথিবী? বিড়বিড় করতে করতে লক্ষ্মী হাতের ক্যানোলা মাথার ব্যান্ডেজ অস্থিরভাবে খুলতে লাগলো। নার্সরা ছুটে আসলো লক্ষ্মীর কাছে।
উদ্ভ্রান্ত নিশার লক্ষ্মী তখন নিজের মধ্যে নেই। বিছানা থেকে নেমে মাটিতে গড়িয়ে পড়ে, হাতের সংস্পর্শে সকল কিছু ছুঁড়ে ফেলতে ফেলতে চিৎকার করে কেঁদে ওঠে। পৃথিবী এত নিষ্ঠুর কেন? আমার বাচ্চাটাকে আমার বাচ্চাটাকে ওরা মেরে ফেললো কেন? সে কোথায়? সে তার মায়ের সাথে দেখা না করে কিভাবে চলে গেল? সে কি জানে না তার মা বাবা তার জন্য কত কিছু সহ্য করেছে, কতটা অপরাহ অপেক্ষা করেছে? তবে সে একটা বার আমাদের কথা চিন্তা করলো না কেন? ছিটে ফোটা রক্তে টাইলসের মেঝে রঞ্জিত হয়ে গেল। পেটের সেলাই ছিঁড়ে গেছে, ক্যানোলা ছিঁড়ে রক্তের স্রোত বয়ে গেল মেঝেতে। নার্সরা ছুটে গিয়ে শিয়াশাকে ডাকলো। শিয়াশা আসতেই উদ্ভ্রান্ত লক্ষ্মীকে দেখে হতবাক হয়ে গেল। সে কোনো মতে লক্ষ্মীকে আঁকড়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। অশ্রুসিক্ত নয়নে ফের সেলাই করা জায়গায় সেলাই করতে লাগলো। অনুভূতিহীন তাকিয়ে রইল সন্তান হারানোর হাহাকারে নেতিয়ে পড়া এক মায়ের দিকে। চেহারায় লাবণ্য একদিনেই নষ্ট হয়ে গেছে। বিনোদকে এখন আশঙ্কামুক্ত। স্ত্রী সন্তানের জন্য শেষ পর্যন্ত সেও লড়াই করে টিকে গেছে। এই যাত্রায় সৃষ্টিকর্তা অনেক দয়া করেছে। সন্তান হারা মেয়েটাকে বিধবার তকমা লাগতে দেয়নি। মেয়েটা অন্তত বেঁচে থাকতে পারবে, তাকে সামলে নিবে বিনোদ। বান্দরবনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে প্রায় 3 দিনের মতো লেগে যায়। বিকেল 4টায় দর্পণের জ্ঞান ফিরে। দীর্ঘ 72 ঘন্টা চেতনাহীন মস্তিষ্ক সচল হয় ধীরে ধীরে। নিভু নিভু চোখ দুটো খুলে তাকায়। ঝাপসা হয়ে থাকা দৃষ্টি পরিষ্কার স্বচ্ছ হতে সময় লাগলো। বালিশে মুখ কাত করে উবু হয়ে শুয়ে আছে দর্পণ। দৃষ্টি পরিষ্কার স্বচ্ছ হতেই চিরচেনা মুখটা ভেসে উঠল দৃষ্টিতে। রিপোর্টটায় চোখ বুলিয়ে হাতে থাকা ইঞ্জেকশনটা স্যালাইনের ভেতরে পুশ করে দিল। বিছানায় তাকালো একজোড়া সরু তীক্ষ্ণ নিটল দৃষ্টিতে। দৃষ্টি মিলে যায়। সে মৃদু হাসল। গুড ইভিনিং মেজর, শরীর ভালো লাগছে? দর্পণ সপ্রতিভ হলো। আলসে অসুস্থ বদন টেনে তুলল। কড়া পোড়ো দেহটি বিছানার হেডবোর্ডে হেলিয়ে দিল। শিয়াশা চেঁচিয়ে উঠল। পিঠ বিছানায় ঠেকিয়েছেন কেন? ব্যথা পাবেন তো, রক্ত বের হয়ে যাবে ব্যান্ডেজ থেকে। ডোন্ট ওয়ারি ডক্টর, ইটস অল রাইট। মৃদু কণ্ঠে বলল দর্পণ। ইটস অল রাইট বললে কিভাবে হবে? আপনি ব্যথা জায়গায় ব্যথা দিচ্ছেন কেন? সহ্য ক্ষমতা আরও বাড়ানোর জন্য। এতটুকু ব্যথায় কিছু হবে না। ম্লান দৃষ্টি মেয়েটার দিকে তাক করে বলল। শিয়াশা বোকার ন্যায় ভ্রু কুচকে বসে রইল। শিয়াশার হাবাগোবা প্রশ্নবিদ্ধ ভাবভঙ্গি উপেক্ষা করল দর্পণ। 2 আঙ্গুলে কপাল ঘষে আদেশের স্বরে বলল। মাথাটা ভার হয়ে আছে, মাথাটা টিপে দিন না ডক্টর। শিয়াশার বিভ্রম যেন আরো বেড়ে গেল। সেই বিভ্রান্ত নিয়ে শুধায়। জি, মাথাটা টিপে দিন। এটা আমার কাজ নয়। এইটা আপনার কাজ কেন হবে? এটা একজন ডক্টরের কাজ। একজন ডক্টরের দায়িত্ব হলো রোগীদের সেবা দিয়ে সুস্থ করা। এখন এখানে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে ডক্টরকে ওষুধ খাইয়ে রোগীকে সুস্থ করতে হবে। রোগী যদি মাথা টিপে দিলে সুস্থ হয়, আরাম বোধ করে, তাহলে ডক্টর রোগীর মাথা টিপে দিতে বাধ্য। কারণ তার কাজ কি? রোগীর সেবা করে তাকে সুস্থ করা। দেন ডু দিস। শিয়াশা হা হয়ে শুনল কাঠখোট্টা মেজরের লজিক। কি হলো, আমি ঠিক বলেছি না? ফের দর্পণের প্রশ্নে শিয়াশা ঘন ঘন মাথা নাড়ায়। সে ঠিক বলেছে। তাহলে মাথা টিপুন ফাস্ট। শিয়াশা বিভ্রম নিয়ে দর্পণের মাথায় টিপতে শুরু করে। দর্পণ মুচকি এসে পাশের টেবিল থেকে পেপার হাতে তুলে নেয়। চোখ বুলাতে বুলাতে জিজ্ঞেস করে। আপনাকে একজনের দায়িত্ব দিয়েছিলাম, সে ঠিক আছে? বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। তার হাজবেন্ডটা সে ঠিক আছে? হুম। সৃষ্টিকর্তা যা করেন আমাদের ভালোর জন্য করেন, এর জন্য মন খারাপ করার কিছু নেই। আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করেছেন। অর্ধপ্রান্ত দেখতে লাগলো কাঠখোট্টা মেজরের শিয়াশা। তার মন খারাপের কথা কিভাবে জানলো দর্পণ? নরম হাতে স্পষ্টে অষ্টপুটে মৃদু প্রশান্তির হাসি নিয়ে হেডবোর্ডে মাথা এলিয়ে আছে দর্পণ। জীবনে কারো থেকে পাওয়া এই প্রথম সেবাটুকু মন ভরে উপভোগ করছে সে। অনাথ পরিবারহীন ছেলেটার বুকের ভেতরে তখন তীব্র উত্তেজনারা পুটুপুটি খাচ্ছে। সবসময় এমন কেউ পাশে থাকলে খুব বেশি ক্ষতি হয়ে যাবে কি? সৃষ্টিকর্তা কি এটা মঞ্জুর করবে? তীব্র আকাঙ্ক্ষিত মানুষটিকে যখন আমরা পেয়েও একটুর জন্য হারিয়ে ফেলি, সে অবর্ণীয় ক্লেশ হয়তো অন্য কোনো কিছুর বিনিময় উপশম করা সম্ভব নয়। লক্ষ্মীকে বেশিরভাগ সময় ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। যেটুকু সময় সজ্ঞানে থাকে সেটুকু সময় সন্তানের জন্য দিশেহারা হয়ে ওঠে, নিজের শারীরিক অবস্থার অবনতি ঘটাচ্ছে। বিনোদের জ্ঞান ফিরে 4 দিন পর। লক্ষ্মীর সাথে এখন পর্যন্ত তার দেখা হয়নি। যখন থেকে শুনেছে তার সন্তানটা পৃথিবীর আলো দেখতে পারেনি, তখন থেকে থম মেরে আছে সে, নিষ্প্রভ নিষ্প্রাণ অনুভূতিহীন। বিনোদের পরিবারের সকলে তীব্র নিন্দা প্রকাশ করছে লক্ষ্মীকে নিয়ে।
বিনোদকে বোঝাচ্ছে এই মেয়ে তার জীবনটা ধ্বংস করে দিবে, বাবা হওয়ার সুখ দিতে পারবে না, তার জীবনে অন্ধকার নেমে আসবে। এমন অলক্ষণে মেয়ের সাথে থাকলে সে যেন সম্পর্ক ছেদ করে দেয়। বিনোদ মাথা তুলে তাকায় মা, ভাই, ভাবি, পরিবারের সকলের দিকে। সকলেই তার ভালো চায়, তাই তো তার ভালো থাকার কারণই কেড়ে নিতে চাইছে। তারা কি জানে না ভালোবাসা সমাজের সকল নিয়মের ঊর্ধ্বে?